সাফ কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক ঘটনা ও ধর্মীয় প্রেক্ষাপটে আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে। যেমন কিছুদিন আগেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে বাবরি মসজিদ এবং রাম মন্দিরের বিষয়টি নিষ্পত্তি হলেও আবার নতুন করে মুর্শিদাবাদ জেলার শুরু হলো রাম মন্দিরের বাবরি মসজিদের শিলান্যাস, এবং একই সময় রাম মন্দিরের শিলান্যাস হলো মুর্শিদাবাদের বহরমপুরে। এছাড়া সম্প্রতি সংখ্যালঘু মুসলিমদের ওয়াকুফ বিল নিয়ে যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে, এর মাঝখানে এসআইআর এর পক্ষে বিপক্ষে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই সব কিছু নিয়েই আজকে আমাদের সাফ কথা আলোচনায় ভারত টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের জেলার টিএমসির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার মহাশয়। নমস্কার, আসসালামু আলাইকুম। তো আজকে জাভেদদা, আমরা প্রথমে আপনার কাছে যাব। আপনি তো সম্প্রতি সংখ্যালঘু সেলের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলাতে। এই দায়িত্ব পাওয়ার পর জেলার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে আপনি কি কি চিন্তা ভাবনা করেছেন? আমি অনেক খুশি আজকে আপনাদের মাধ্যমে ভারত টিভি চ্যানেল রায়গঞ্জে আমি এসেছি। আপনাদের মাধ্যমে আমি আমার যে কথাগুলো বা আমার বার্তাগুলো মানুষের পাশে কিভাবে পৌঁছাবে, এই জিনিসটা নিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানাই আর আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি যে একটু কথা বললেন কিভাবে মাইনরিটি সংখ্যালঘুর যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের কথাগুলো কতটুকু আমি এগিয়ে যেতে পারি, বেশ ভালো। আমরা মাইনরিটি সেলে গত 10 বছর আগে থেকে আমরা কিছু জানতাম না কি মাইনরিটি কি হয় বা মাইনরিটি সেল কি আছে বা সংখ্যালঘুর জন্য কি করা হয়। যখন থেকে মাটি মানুষের সরকার স্থাপনা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি যখন আমাদের মুখ্যমন্ত্রী হয় বসলেন, তারপরেই আমরা দেখলাম যে সংখ্যালঘুর উপরে একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে সরকারের তরফ থেকে। এর আগে 34 বছর বামফ্রন্টই ছিল, কিন্তু সংখ্যালঘুর জন্য কোনো চিন্তা ভাবনা এরকম কিছু করা যায় না, দেখাও যায়নি। আমরা আশাবাদী ছিলাম যখন থেকে মাটি মানুষের সরকার গঠন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন থেকে আজ পর্যন্ত মনে হয় কি মাইনরিটির উপরে একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আমাদের উন্নয়ন বা ডেভেলপমেন্টের কাজগুলো আমরা পাচ্ছি। তারপর জেন আছে, আদিবাসীগুলো আছে, আমাদের রাজবংশী, ওদেরও ক্ষেত্রে আপনি দেখেন যে এই সরকার আসার পরেই একটু লাভদায়ক হচ্ছে, সব দিক থেকে লাভদায়ক হচ্ছে। হ্যাঁ, মাইনরিটি শুধুমাত্র যে সেগুলোই করে, মাইনরিটি যে ডেভেলপমেন্ট ফান্ড সেখান থেকে আমাদের কনস্ট্রাকশন অফ রোড হয়, কালভার্ট হয় এবং এলাকার উন্নয়ন। দেখেন মাইনরিটি দফতরে একটা আলাদা করা হয়েছে। তো এইগুলো নিয়ে আপনি যে নতুন দায়িত্ব পেয়েছেন, আপনার কি কি পরিকল্পনা আছে? না, আমি মানে বিশেষ বিশেষ কিছু কাজ যেগুলো আপনি করবেন বলে ভেবে রেখেছেন। আমি যেরকম আপনার জল সম্পদগুলো হয়, জলের ব্যবস্থা, রাস্তাগুলো হয়, বড় বড় আমি দেখলাম কালভার্টগুলো আছে, তো মাইনরিটি দফতর থেকে ওইগুলো করা হয়। এই যে আপনার এই 2014 পর থেকে যখন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি সরকার আসার পর থেকে মাইনরিটি যে ডেভেলপমেন্ট একটা ফান্ড আসতো সেন্ট্রালের তরফ থেকে, সেইটাকে টোটাল ব্লক করার চেষ্টা চলছে। আচ্ছা, সেই দিক থেকে আমরা বাচ্চাগুলো ফান্ড পেতে আপনাদের অসুবিধা, হ্যাঁ, সে স্কলারশিপ পেতাম বা আপনার বাড়ি পেতাম। হ্যাঁ,
তো ঘর বাড়ি এরকম পাওয়া যেত মাইনরিটির তরফ থেকে। কিন্তু দেখা গেল কি যখন থেকে আসলো এই মোদি বাবু অমিত শাহ বাবু সরকার বসার পর আস্তে আস্তে এই জিনিসগুলোকে ব্লক করে দেওয়া হলো, যার জন্য এখন মাইনরিটির দপ্তরে যতগুলো সোর্স আসতো সেন্ট্রাল থেকে সব কিছু ব্লক হওয়ার পর এখানে আমরা ডেভেলপমেন্টটা এখন কম পাচ্ছি। কিন্তু যখন আমাদের সরকার গঠন হয়েছিল তখন থেকে মাইনরিটির উপরে অনেক ভালো কাজ হচ্ছিল। আচ্ছা, ভালো কাজ এই কমে যাওয়ার কারণটাই কি মানে কেন্দ্রে বিজেপি সরকার থাকে? একদম কেন্দ্রীয় বিজেপি সরকারের কারণেই আজকে মাইনরিটির যে একটা ফান্ড আসতো ওখান থেকে অ্যালটমেন্ট আসতো সেকে একদম টোটালি ব্লক করে আমাদের এখানে মাইনরিটি ডিপার্টমেন্টকে ডিপ্রাইভ করা হচ্ছে, ডেভেলপমেন্টকে ডিপ্রাইভ করা হচ্ছে, গভর্নমেন্টকে ডিপ্রাইভ করা হচ্ছে। ইটাহারের এমএলএ মুশারফ হোসেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি হওয়াতে আপনি কি এক্সট্রা কোনো সুবিধা পাচ্ছেন তার কাছ থেকে? না, সুবিধা দেখেন, সুবিধা তো শুধু ডেভেলপমেন্ট হয় একদিকে না হয়, বিভিন্ন তরফ থেকে এটা সুবিধা পাওয়ার রাস্তা হয়। যখন থেকে আমরা রাজ্য সভাপতি আমাদের ইটাহারে এমএলএ জনাব মুশারফ সাহেব উনি এই দায়িত্বতে আসলেন তখন থেকে একটা চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন কারণে আমরা দেখেছি যে মাইনরিটিতে যে কিছু আমাদের সরকার যে কিছু উপলব্ধি করার চেষ্টা করেছে উনি উদ্ধার করে নিয়ে আসে আমাদেরকে এখানে জেলাকে সাজানোর চেষ্টা চালাচ্ছেন উনি। সম্প্রতি আপনার চাকুলিয়ার যে বিগত এমএলএ ছিল ভিক্টর, তো ভিক্টর একটা মন্তব্য করেছে যে আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতার জন্ম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতাকে সাম্প্রদায়িকতার মা বলে চিহ্নিত করেছে। এই বিষয়ে কি বলবেন? এইটা তো দেখেন অনেক দুঃখের ব্যাপার যে উনি যে কথাটা বলেছেন এই কথা তো বলা উচিত না, কারণ শুধু মমতা দিদিকে নয় আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটি মাকে একটা আঘাত পৌঁছেছে। কারণ কে সন্তান কে দিবে না দেবে এ উপরওয়ালা ভাগ্যতে লিখে দিচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে কি যারা যারা এই কথাগুলো বলে কি ওনার ভাগ্যতে সন্তান নাই, আর তোমার ভাগ্যতে সন্তান আছে তো ওটাকে নিয়ে তোমার পালা পোষণ করো না। না, ওটা আমরা ব্যক্তিগত আমি বলেছিল সেটাতে আমরা ছেড়ে দিলাম। হ্যাঁ, বলছি যেখানে বলছে যে সাম্প্রদায়িকতার মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, না আমি ওইটা বলছি, আমি ওইটা বলছি যে আজকে ভাগ্যতে মমতা দিদির বাচ্চা দিল না, কারণ একটাই ছিল যে উপরওয়ালা মমতা দিদিকে একটা দায়িত্ব পালন করার জন্য যে তোমাকে শুধু একটা দুটা সন্তান না দিয়ে তুমি সম্পূর্ণ পশ্চিম বাংলার যতগুলো সন্তান আছে সবাই রক্ষা করো। এই জন্য আজকে পশ্চিম বাংলাতে সন্ত্রাস যে বলছে সন্ত্রাসের মা, তো আজকে দেখেন যতদিন থেকে আজকে মা মাটি মানুষ সরকার জন্ম নিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদির নেতৃত্বে, আপনি বলেন যে পশ্চিম বাংলাতে কি অশান্তি হলো। এখন যখন থেকে উনি এসেছেন আমরা বাংলাবাসী সুখ শান্তি থেকে পরিবেশ করেছি, সব দিক থেকে নিজের মর্জি দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, আমরা নিজে কাজ নিজে উদ্ধার করি, কোনো প্রবলেম নাই, কোনো ইনসান। আর ছোট মোটো একটা কাজ ঘটনাগুলো সব দিকে হয়, কিন্তু আমাদের বাংলা থেকে আপনি বিহারে চলে যান, বিহার থেকে ইউপি চলে যান, অন্য অন্য রাজ্যতে চলে যান, আপনি দেখেন যে বিভিন্ন রকমের ঘটনাগুলো দিন প্রতিদিন চলে যাচ্ছে। এটা কি বলবো আপনার অ্যান্টি সোশ্যাল ভায়োলেন্স যে কিছু হয় আপনার প্রত্যেকটি রাজ্যতে হয়, কিন্তু পশ্চিম বাংলাতে আপনি দেখুন মমতা দিদি একজন এরকম মা আছে যেখানে শান্তিকে জন্ম দিয়ে দিচ্ছেন উনি, সবাইকে সুখ শান্তিতে থাকার জন্য উনি কাজ করেছেন। কিন্তু কেউ যদি বলে কি এখানে সন্ত্রাস জন্ম দিচ্ছে, তে যে বলেছেন উনি চিন্তাধারার ভুল, ওইটা এরকম চিন্তা রাখা উচিত না। কারণ কি উনিও বাংলা মাটিতে আসেন, উনি এখানেই থাকেন, তো ওনাকে বিচার করা উচিত কি আমি কিভাবে এখানে থাকছি, আমি কোনো ঘটনাতে ফেসে গেছি কি, কোনো উদ্ধার করে দিতে পারছেন? আচ্ছা, সম্প্রতি আরেকটা বিষয় আমরা আছি যে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া এবং তারপরে রাম মন্দির বলছি সরি বাবরি মসজিদের
যে শিলান্যাস, এই দুটোর মধ্যে কি যে সাম্প্রদায়িক ভোটটা আপনার যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, সেটা কি তৃণমূলের কোনো অসুবিধা হবে এবং তৃণমূলকে এতে ক্ষতি হলো? দেখেন, আপনাকে আমি বলি, অন্য অন্য রাজ্য থেকে আমাদের যে মাইনরিটি যে আছে সংখ্যালঘু, পশ্চিমবাংলার সংখ্যালঘুর কাছে চিন্তাধারা অনেক স্ট্রং আছে। কালকে কি হবে ওই চিন্তা নিয়ে চলছে। তার জন্য এই যে হুমায়ুন কবির সাহেবকে, উনি বাবরি মসজিদ তৈরি করবেন কি কোন মসজিদ তৈরি করবেন, কিন্তু ওনাকে একটা জানা উচিত ছিল কি যেখানে যেদিন বাবরি মসজিদকে ধ্বংস করা হলো সেদিন সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরেই তো হলো। কোনো ব্যক্তিগত হিসাবে কোনো দল বা কোনো ধর্ম তো ওটাকে ধ্বংস করেনি, এটা আইনের ভিতরে এটা হলো। এটা সুপ্রিম কোর্টে একটা অর্ডার আসলো, তারপরেই হলো। আর সুপ্রিম কোর্টের অর্ডারকে আমরা সবাই ওইটাকে ওয়েলকাম করলাম, সমর্থন করলাম কি ঠিক আছে আপনি যে বিচার করেছেন আমরা ওয়েলকাম করেছি। কোটি কোটি আমরা মুসলমান ভাইরা আমরা সবাই ভিতর থেকে একটা কথাও আমরা বললাম না এর বিরুদ্ধে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, ওইটাকে সম্মান দিলাম। আজ পর্যন্ত আমরা ওইভাবে ছিলাম। তো হুমায়ুন কবির সাহেবকে আমি একটা কথা বলি কি আপনি এই যে বাবরি মসজিদ নামটা, দ্বিতীয় হলো 6 ডিসেম্বর, এই দুটা নিয়ে তো মুসলমান ভাইরা একটু আঘাত ছিল, এটা সেন্টিমেন্টাল গ্রো হলো। তো সেই জিনিসটাকে আপনি মসজিদ করতে পারেন, কেউ বারণ করেনি, অনেক বেশ ভালো কাজ, মন্দিরও তৈরি করে দিতে পারে হিন্দু ভাইরা, কেউ বারণ করছে, কেউ করতে পারেনি। কিন্তু আপনি যে এই 6 ডিসেম্বর আর বাবরি নামটা, এই দুটার নাম নিয়ে তো একটা সেন্টিমেন্টাল ছিল, একটা ইমোশনাল ক্রিয়েট ছিল প্রত্যেকটি মুসলমানের ভিতরে, সেটাকে আপনি একটু উস্কানি দেওয়ার কাজ করেছেন। সেই জিনিসটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি বা আমার দল ওনাকে সাসপেন্ড করেছেন যে আপনি এরকম কাজ কেন করেছেন, উস্কানির কাজ কেন করেছেন। যেখানে সুপ্রিম কোর্ট ওখান থেকে বিচার আসলো, আমরা সবাই কোটি কোটি মুসলমান ভাইরা সবাই একদম ওইটাকে স্বীকার করেছিলাম, ওয়েলকাম করেছিলাম, সেটাকে অত বছরের পর আপনি আসে উস্কানির কাজ কেন করছেন। নামটা কি ওই নামটা করতে গেলে ভালো হতো, নামটা যদি পরিবর্তন করা হতো তাহলে ভালো হতো। ভালো হতো কি আল্লাহ কি কবুল করে নেবে? আপনি নিজেই আবার বলেছেন আপনি কিন্তু সেই বাবরি মসজিদকে সমর্থন করছেন, কিন্তু নামটা আলাদা। ওইটা আমি বলছি কি মসজিদ বাবরি হলি তো একটা ইমোশনাল ক্রিয়েট হলো না, সে অন্য কোনো মসজিদ হোক, হ্যাঁ অন্য কোনো মসজিদের নাম দিয়ে দিতেন। আমাদের নবী আছেন, আমার আছে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, ওনার নামে আপনি মসজিদ দিয়ে দেন, ওনার থেকে তো বড় কিছু নাই কি। কিন্তু কিন্তু আপনার চিন্তাধারা মসজিদ শিলান্যাসই শুধু না, এই শিলান্যাস করার পর হুমায়ুন কবিরের যেটা পরিকল্পনা রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে যেটা আলোচনায় ঘুরে আসছে, যে হুমায়ুন কবির আইএসএফ, মিম এবং আমাদের সিপিএম এদের সকলকে নিয়েই কিন্তু একটা জোট তৈরি করতে যাচ্ছে, যে আগামী বিধানসভাতে 26-এর আগে। দেখেন এই জোটটা যদি তৈরি হয় তাহলে সংখ্যালঘু ভোট তো অনেকটাই সরে আসবে আপনাদের থেকে। হ্যাঁ না ঠিকই আছে, আপনি যে চিন্তা নিয়ে চলছেন না, তো আমরা তো ওই ভিতরে থাকি। আচ্ছা, আমরা একটা কথাই জানি कि আজকে মিম হোক বা अपना आईएसएफ হোক বা আমাদের হুমায়ুন সাহেব যে কাজ করেছেন, একটা বিভ্রান্ত সৃষ্টি করার কাজ করেছে। বিজেপি সবসময় জানে কি এখানে যদি সংখ্যালঘুর ভোটগুলোকে ভাগ না করা যায় তো আমরা কোনোদিন জিততে পারবো না। যত রকমের শক্তি ছিল বিজেপি ওটা অ্যাপ্লাই করে নিচ্ছে এই সরকারকে ধ্বংস করার জন্য, মমতা দিদিকে ধ্বংস করার জন্য, কিন্তু ওরা সব দিক থেকে ফেল হয়ে গেল, বিধানসভা থেকে নিয়ে লোকসভা পর্যন্ত আপনি দেখেন উপর থেকে। এবং আজকে আমরা দেখলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, এবং পাশাপাশি হুমায়ুন কবির এটাও ঘোষণা করে দিলেন তিনি 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন। শুনেন এইগুলো তো আরেকটা সাম্প্রদায়িকতা না, এইগুলো তো আমি একটা কথা বলি, এইগুলো শুধু
ভাগ করার একটা সৃষ্টি তৈরি করে চক্রান্ত চলছে যে মুসলমানের ভোটগুলো ভাগ হয়ে যায়, মাইনরিটি ভোটগুলো ভাগ হয়ে যায়। এই চক্রান্ত চলছে বিজেপির তরফ থেকে। বিহারে যে একটা উদাহরণ আছে, যেখানে যেখানে মিম টিকিট দিল ওখানে ওখানে আপনি দেখেন বিজেপি জিতে বের হচ্ছে, বুঝলেন? 57, 56 সিট এরকম আছে। তো যাই হোক, মহারাষ্ট্রতে আপনি দেখলেন উদাহরণ, বুঝলেন? তো সব দিকে বিজেপি অন্য অন্য দলকে ব্যবহার করে নিজেই জায়গা তৈরি করেছে। সেই জিনিস এখানে উনি অ্যাপ্লাই করেছে। হুমায়ুন কবিরের পিছনে বিভিন্ন রাজনৈতিক মহলে যে আলোচনাটা আসছে, বলছে হুমায়ুন কবিরের সিদ্ধান্ত এটা নয়, তার পেছনে একটা রিং মাস্টার আছে। এক্স্যাক্ট রিং মাস্টারটা কি মনে হচ্ছে? রিং মাস্টার ডাইরেক্ট আছে আমাদের পশ্চিম বাংলার আপনার বিজেপির যে একজন আমাদের ফুরফুরা যে বলে নেতা শুভেন্দু অধিকারী, ওর মাথার তো একটা তার কেটে গেছে, শুধু দাঙ্গা লাগানোর চেষ্টা চালাইছে বাংলাতে। আমরা কোনোদিন দাঙ্গা ফাসাদ পছন্দ করিনি, যেহেতু বাংলার মাটি আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য বলিদান দিচ্ছে, আর তারপর রক্ত দিয়ে বিভিন্ন সূত্র থেকে আপনি দেখেন, সুভাষচন্দ্র বোস থেকে নিয়ে নজরুল ইসলাম থেকে নিয়ে ঠাকুর রবীন্দ্র ঠাকুর পর্যন্ত আপনি দেখেন, ট্যাগোর সাহেব পর্যন্ত, কে যারা যারা লিখিতভাবে লড়াই করেছেন, কেউ ফৌজ তৈরি করে লড়াই করেছেন, কিন্তু বাংলা থেকে এটা আরম্ভ হলো। আজকে বাংলা মাটি থেকে যখন আজাদি আমরা পাওয়ার জন্য বলিদান দিচ্ছি, রক্ত দিচ্ছি, সে মাটি কার, সে বলিদান, সে রক্তটা কার? হিন্দু, মুসলমান, শিখ, ইসাই রক্ত, ওদের বলিদান। তারপর আমরা আজকে নিজেকে আমরা স্বতন্ত্র বলি, ইন্ডিপেন্ডেন্ট বলি। হ্যাঁ, তো সেই জিনিসকে আমি বলি যে এই মাটি হলো বলিদান দেওয়ার, এই মাটি হলো রক্ত দেওয়ার, যেখানে সব হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একসঙ্গে বাস করি। তো এখানকে যে পরিবেশটা আমাদের আছে, হিন্দু ভাইদের পাশে আমরা আছি, মানে আমাদের পাশে হিন্দু ভাইরা আছে। যে বিহারে যে জিনিসটা করতে পেরেছে বাংলায় সেটা সম্ভব না, এটাই একদম সম্ভব নাই। মহারাষ্ট্রে যে করেছে বাংলা মানে সম্ভব নাই, কারণ কি এখানকার যে আমাদের সংস্কৃতি আছে সেটাকে বজায় রাখার জন্য সব সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আমাদেরকে চিন্তাধারা তৈরি করতে বলছে, সব সময় সতর্ক থাকতে বলছে কি না সবাই একসঙ্গে থাকো, সব নিজের মন মোতাবিক চলে, হিন্দু ভাইরাও মুসলমান ভাইরাও। তো আজকে গীতা পাঠ হচ্ছে, তো হিন্দু ভাইদের ওটা একটা ধার্মিক কাজ করতেই পারে, ধর্মালোচনা করতেই পারে, আমরা সম্মান করি। দুর্গা পূজা হয় বা যে পূজা হয় আমরা নিমন্ত্রণ পাই, আমরা যখন ওদের পূজাতে যাই, মানে আমাদের সেকুলার কান্ট্রিতে সবাই তার ধর্মাচরণ করতেই পারে, ওরা খুশি হয়। আমাদের ঈদের তেওহার হয়, আমরা নিমন্ত্রণ ওদেরকে দিই, ওরা আমাদের বাড়িতে আসে, সময় খায়, তো মুখ মিষ্টি করে আমরা খুশি হই। এই জিনিসটাকে সংস্কৃতিটা বাঁচায় রাখার জন্য আমরা দুইজনেই মিলে, যত ধর্ম আছে, আমার চিন্তাধারা এক আছে, একে ভাঙতে কেউ পারবে না। বিজেপি ফেল হয়ে গেছে, তার জন্য আজকে এসএফআই সাহারা নিচ্ছে, তারপর মিমের সাহারা নিচ্ছে, তারপর হুমায়ুন সাহেবের সাহারা নিচ্ছে। হুমায়ুন সাহেব যদি বলছে কি আমি কোরআন পাঠ করাবো, হ্যাঁ করতেই পারেন ভাই, কিন্তু ওনাকে দেখে কেন করছেন আপনি? আমরাও তো করি, কোরআন পাঠ করিনি, মিলাদ হয় আমাদের, জলসা হয় আমাদের, হ্যাঁ, তো নিজে নিজে জায়গায় করি, আমার এটা সিজন হয় চলে, তো ওদিকে অষ্টপর হয়, কি কি হয় সব ধ্বংস করে। না, আমরা পরপর যে ঘটনাগুলো দেখছি, যেরকম হুমায়ুন কবির শিলান্যাস করলো বাবরি মসজিদের, এবং সাথে সাথে মুর্শিদাবাদের বহরমপুরে কালকে রাম মন্দিরের আরেকটা রাম মন্দিরের শিলান্যাস হয়ে গেছে, এবং আজকে যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ চলছে, হুমায়ুন কবির সেখান থেকে আবার কোরআন পাঠ, এই যে নিদান চলছে একটার পর একটা, তাহলে এইভাবেই কি এগোতে থাকবে বাংলা? বাংলাকে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে, কিন্তু ওরা এই জানে না কি বাংলার মাটির মানুষ কার উপরে আস্থার ভরসা রেখেছেন, শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, মমতা দিদির উপরে ভরসা রেখেছে। ওনার হাত কোনোদিন ছাড়বে না, মানিটি কোনোদিন ছাড়বে না, আপনার যত চেষ্টা চালান, কারণ ওরা দেখে নিচ্ছে যে এই যে আমাদের 12-13 বছর যেভাবে উনি নিয়ে চলেছেন, সব ধর্মকে সম্মান দিয়ে যাচ্ছেন, উনি সবাইকে নিয়ে চলেছেন, সবাইকে এক চোখে বরাবর দেখেছেন, সেই জিনিসটাকে নষ্ট করার জন্য আমাদের কোনো ধর্ম বা হিন্দু হোক বা মুসলমান হোক কেউ এগিয়ে যাবে না। এরা যে করেছে নিজের লাভের জন্য করেছে, আর বিজেপি হাতকান্ডা হয়ে গেছে, ওদের সব কিছু এজেন্ট হয়ে কাজ করেছে,
আমি একটা কথা বলতে চাই না, তাহলে এই যে আবার যে নতুন করে একটা রাম মন্দিরের শিলান্যাস হলো, এটাকে আপনারা কিভাবে প্রতিহত করবেন 26শে বিধানসভার আগে? দেখেন, এটা কি প্রচারে নিয়ে যাবেন আপনাকে আমি বলে দিই, হুমায়ুন কবির তো যাচ্ছে তার ধর্মীয় সাম্প্রদায়িকতার দিকে, কিন্তু আপনারা কোন দিকে যাবেন? না শুনেন, আমি একটা কথা বলি, ওরা যদি হুমায়ুন সাহেব বাবরি মসজিদ তৈরি করলো, একটা সোর্স হয় যে রিং লিডার ওনার আছে। আচ্ছা, আমাদের হিন্দু ভাইরা যদি ওনাকে দেখে আবার রাম মন্দির তৈরি করছে, তো এরা কি দেখাতে চাচ্ছেন? ওরা বাংলার মাটিতে এরা কি করতে চাচ্ছেন? আমাদের প্রশ্ন এই জায়গাতে, আপনারা মানুষের কাছে কিভাবে যাইবেন, কিভাবে বোঝাবেন যে ওদের রাজনীতিটার পক্ষে ঠিক নেই কিন্তু তৃণমূলের রাজনীতিটা ঠিক আছে? আপনারা কোন ওয়েতে যাবেন? না শুনেন, আজ কি আপনি দেখেন, এরা সব দিকে সাম্প্রদায়িক মামলাকে নিয়ে আসছে। আর আমাদের বাংলার মানুষ, যে ধর্মের মানুষ হোক, ওদেরকে আমি সালাম আর ওয়েলকাম জানাই, স্যালুট জানাই, কে ওরা কোনোদিন ওদের পক্ষ হয়ে চলে না। কারণ আমরা সুখ শান্তি থেকে থাকতে চাই। এদের যে চরিত্রটা হয়, মসজিদ মন্দির, গীতা পাঠ, কোরআন পাঠ, এগুলো শুধু একটা ট্রেলার স্টার্ট করেছে। মানে আপনারা চাচ্ছেন উন্নয়ন নিয়ে এগোতে? শুধু উন্নয়নের কথা করুন না আপনারা। আমি বিজেপি যে যারা বলেছেন আমরা করছি, আমরা ও করছি, আরে আপনারা একটু বাংলার মাটিতে উন্নয়ন করে দেখান না। কি উন্নয়ন করেছেন আপনি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন, আপনি শিশু থেকে, বাচ্চা থেকে নিয়ে, আমাদের মা বোন থেকে নিয়ে, বিয়ে থেকে নিয়ে, শুভ সাথী থেকে নিয়ে, কিভাবে উনি চিন্তা করে যাচ্ছেন কিভাবে আমার বাচ্চাগুলো পড়াশোনা করবে। আমাদের দেখেন, আমাদের পশ্চিম বাংলাতে বেশিরভাগ লোক চাষিদের আছে। তাহলে 26শে বিধানসভার আগে আমরা ধরে নিতে পারি মন্দির মসজিদের এগেস্টে উন্নয়নই হবে হাতিয়ার তৃণমূলের? একদম। প্রত্যেকটি মানুষ আমাদের শুধু উন্নয়ন চাচ্ছে আর শান্তি চাচ্ছে। আর সে শান্তি আর উন্নয়ন শুধু মমতা দিদি দিতে পারে, আর অন্য দল দিতে পারবে না। আপনি দেখলেন এখন এসআইয়ের কি হলো? এসআইয়ের জন্য যতগুলো বিএলও নিযুক্ত করা হলো, ও তো ইলেকশন কমিশনার তো দেখাচ্ছিল, তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন বললো কি BLA1 BLA2 নিযুক্ত করা হোক, কিন্তু প্রত্যেকটি দলের ওখানে মানুষ থাকবে BLA1 BLA2-তে। কিন্তু যেখানেই আপনি দেখেন শুধু টিএমসিরই ছেলেগুলো আমাদের, বোনগুলো আমাদের সহায়তা করার জন্য, হেল্প করার জন্য, বিএলওকে হেল্প করার জন্য, যারা ফর্ম পেয়েছেন ওদেরকে হেল্প করার জন্য শুধু টিএমসিরই ছেলেগুলো কাজ করলো। অন্য দলের লোকগুলো কোথায় গিয়েছিল? BLA1 BLA2-তে ওদেরকেও তো নিয়োগ করাতে বলছিল। কেউ আসলো? কেউ আসেনি, কোনো জায়গায় দেখা যায়নি। এই যে হুমায়ুন কবির, আমরা একটু হুমায়ুন কবিরে থাকি, যে হুমায়ুন কবির তিনি বলছেন যে আগামী দিনে আমি বেশ কিছু আসন জেতার পর তারপরে যেটা মনের সুপ্ত বাসনা যে তিনি ডিসিশন নেবেন, এবং সেই ডিসিশনটাকে একবার তিনি বলেছিলেন যে আমার সাথে যদি বেশ কিছু বিধায়ক থাকতো তাহলে মমতা ব্যানার্জি আমাকে জামাই আদর করতো। তাহলে এটা কি তিনি তার জামাই আদর পাওয়ার জন্যই কি এই চিন্তা ভাবনা? একদম। ওনার হুমায়ুন সাহেবের যে চিন্তাধারা আছে, উনি নিজের ব্রেন থেকে কাজ করছেন না, ওনার মাইন্ড কাজ করছেন না, ও অন্যজনের মতলব স্টিয়ারিং এর উপরে উনি বসে আছেন, রিমোট কারো হাতে আছে। আচ্ছা, তো রিমোটের উপরে উনি নির্ভর হয়, বিভিন্ন রকমের কথাগুলো ছড়েছেন, কাজগুলো করে যাচ্ছেন। এইগুলো না করতে গেলে ভালো হয়, কিন্তু মানুষ এরকম কাজগুলো পছন্দ করে না। 26-এর বিধানসভায় কটা আসন পাবে হুমায়ুন কবির আপনি ভাবছেন? মানে শুনে আমি আপনাকে বলে দিই, আমরা এবার বিধানসভা, উনি তো বলছেন 135টাতে কন্টেস্ট করবেন। উনি যে বি বলুক, উনি 135টাতে কেন? হুমায়ুন সাহেবকে তো আমি বলছি কি যতগুলো 294 বা 92 আছে, টোটাল আসনে আপনি সিট দেন না, টোটাল আসনে দেন আপনি। ভাগাভাগিতে এখান থেকে উনি করেছেন। 135 আপনি বলছেন এসএফআই আবার কিছু নিবে, আবার কিছু বিজেপি, এভাবে আপনি ইন্টারনাল হয় আপনারা একটা গোটা গেম চালাচ্ছেন না। কিসের জন্য? মমতা দিদির সরকারকে ধ্বংস করার জন্য। মমতা দিদির সরকার, আপনাদেরকে এটাও ডাউট আছে যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির আন্ডারগ্রাউন্ড সিট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে? পরিষ্কার আছে, প্রকাশে চলে আসছে, প্রকাশে চলে আসছে। কারণ সম্প্রতি বলেছে যে টোটাল 90টা
মানে হচ্ছে হুমায়ুন কবিরের ভাষায় টোটাল 90টা সংখ্যালঘু অ্যাসেম্বলি আছে যেখানে সংখ্যালঘুরাই শেষ কথা বলে। তো হুমায়ুন কবির এই 90টা জায়গাকে টার্গেট করেছে, বলছে তারপরে যে 204টা থাকবে সেই 204টা বলছে যে শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইট। হ্যাঁ, তো উনি কিন্তু 90টা আগে নিয়ে নিচ্ছেন। শুনে একটা কথা বলি, হ্যাঁ, কে যখন ফাঁকা মাঠে কেউ বসে না, তো নিধি বলে কি বলটা আমি একা একাই নিয়ে যাই, গোলের ভিতরে ঢুকিয়ে দিই, হ্যাঁ না? কিন্তু মাঠে নামে গোল ধরে নিয়ে যাওয়ার পর গোল দেওয়াটা অত সহজ নয়। তো উনি যে একটা চিন্তা নিয়ে যাচ্ছেন না, কে মাইটিকে আমি বাবরি মসজিদ দেখায়, কোরআনের আমার পাঠ পড়ায়, মতলব মাইটিকে আমরা নিয়ে নেব, তো এই চিন্তাটা ওনাকে ডুবাই দেবে। আমি একটা কথা বলে দিলাম আপনাকে, মানে মাইনরিটিদেরকে সাথে পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু করতে পারবে না। মমতা দিদির সিট এবার আরো বাড়বে, আপনি দেখে নেবেন। কিভাবে, কোন অঙ্কে? অঙ্ক আছে, ওটা বলা উচিত না এখন। আমরা কাজ করে দেখাবো, বলে লাভ নাই। উন্নয়নের নিরিখে, উন্নয়নেই তো সব কিছু আছে। আর উন্নয়ন আমাদের সব কিছু হাতিয়ার আছে। আর দ্বিতীয় হাতিয়ার আছে কি যে সম্প্রদায় নিয়ে রাজনীতি করে বাংলার মাটির মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ওখান থেকে মানুষ বাঁচতে চাচ্ছে, ওর ভিতরে ঢুকতে চাচ্ছে না। যদি ঢুকতে চাচ্তো তো আজকে বিজেপি শুভেন্দু বাবু এরা আজকে এখানে রাজ করতো, কিন্তু মানুষ গ্রহণ করছে না। আচ্ছা জাভেদটা, এবার একটা আমরা যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা নিয়ে মুসলিম সংখ্যালঘুরা এর আগেও প্রতিবাদ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তীব্র প্রতিবাদ করেছিল এর বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মেনেই নিল। তো এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ড কি আছে? কারণ একটাই কথা, আজকে যে কিছু হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রেশার ক্রিয়েট হয়, বিভিন্ন সূত্র থেকে এইগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয় শুধু ডিস্টার্ব করার জন্য, শুধু মুসলমানকে টার্গেট রেখে। কারণ ওরা একটা জিনিস বুঝেছে যে বাংলার মুসলমানরাই মমতা দিদিকে এখানে দাঁড়িয়ে রেখেছে। এই মুসলমানকে কিভাবে হার্ট করা যায়, এই জন্য ওয়াকফ বোর্ড নিয়ে এসআইআর কার ছিল, মুসলমানকে তো বাংলাদেশি করার জন্য। বাংলার মানুষ বিজেপি যেটা প্রচার করছে ওয়াকফ বোর্ড নিয়ে, যে ওয়াকফ বিল যদি অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্ট করে ওরা বলছে যে ওয়াকফের যে বেশ কিছু প্রপার্টি, যেটা একটা কিছু মুসলিম সম্প্রদায় যারা আর কি জবরদস্তি পূর্বক যে সেই প্রপার্টিগুলো দখল করে রেখেছে, এবং বলছে সরকারের কাছে তার কোনো কাউন্টিং নেই, সেই সরকারের কাছে এই কাউন্টিং আনা এবং সরকারের রাজস্ব সংগ্রহ, এগুলো সব বিষয় নিয়ে অ্যামেন্ডমেন্ট করছে। তাতে আপনার ক্ষতি কী? প্রপার্টি থেকে তো সরকার রাজস্ব পাবেই। না না, কোনো ক্ষতি হবে না। আপনি দেখছেন একটা ডেড লাইন দিয়ে দিল 5 তারিখ পর্যন্ত জমা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, বুঝলেন, এসআইআর, হ্যাঁ, পোর্টালে যাওয়ার জন্য মানুষ ঠিক মতন উপর থেকে অর্ডার আসছে, কিন্তু ভাই আপনারা একটু, আমি তো লড়াই করছি, কিন্তু ওখান থেকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, প্রেশার যদি চলে আসে, তো সতর্ক কাকে থাকতে হবে যার প্রপার্টি আছে, বুঝতে পারছেন না? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা হলে অসুবিধাটা কী হবে? কোনো অসুবিধা নেই। মানে মাইনরিটি, তাহলে এটা নিয়ে প্রতিবাদ কেন? প্রতিবাদ একটাই ছিল কে দেখো ওয়াকফ বোর্ড তো আছে মুসলমানের প্রপার্টি, বুঝলেন, ওর উপরে কোনোদিন কেউ হাত দেয় না, বুঝলেন। আর বিজেপি সরকার, মোদি অমিত শাহ সরকার চাচ্ছে যে এই প্রপার্টিগুলোকে কিভাবে আমি ওখান থেকে ছেড়াই নিই, শুধু ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে, বুঝলেন, আর মুসলমানকে আঘাত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা আমার বিশ্বাসই আছে যে আমাদের মমতা দিদি প্রত্যেকটি ক্ষেত্রে উনি একটা ঢাল বনে তৈরি আছেন। প্রত্যেকটি ক্ষেত্রে দেখেন আপনি, মাইনরিটিকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য সব দিক থেকে দাঁড়িয়ে আছেন। এই কি একাই তো উনি ফাইট করেন, এনআরসি থেকে নিয়ে, এসআই থেকে নিয়ে, আজকে আপনার ওয়াকফ বোর্ড থেকে নিয়ে, আপনি দেখেন না, একাই উনি ফাইট করছেন। ফাইট তো করছেন, ফাইট করার পরও আমাদেরকে একটু সতর্ক হবে। আমরা নিশ্চিন্ত আছি যে ওদিকে আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করছেন আর আমরা ওনার পাশে আছি। উনি নিশ্চয়ই আমাদেরকে আমাদের ছায়ার ভিতরে ঢুকিয়ে রাখবেন। জেলায় ওয়াকফ বোর্ডের প্রপার্টি কেমন অ্যামাউন্টে আছে, কোনো আপনারা কি সেটা করেছেন, অ্যাসেস করেছেন? না, এইগুলো তো আপনি দেখেন
আমাদের সাউথ বেঙ্গলের দিকে দেখেন বা কলকাতার দিকে দেখেন, স্যার আমার এইদিকে আমাদের যে জেলা আছে, আমাদের জেলার মধ্যে ইসলামপুরে আপনার বেশি আছে, বেশি আছে, ওখানে বেশি আছে, হ্যাঁ, কিন্তু সব ঠিক আছে, সব পেপার ওয়ার্কস হয়, সব কিছু আপনার পোর্টালে যেতেগুলো জোয়ার চলে গেছে, আমরা ওইটা নিয়ে কোনো টেনশনে নাই। কিন্তু না, যেটা প্রচার করছে যে কিছু কিছু মুসলিম সম্প্রদায় জোর জবরদস্তি করে, হ্যাঁ, অন্যান্য যারা গরিব সম্প্রদায় তাদের কাছ থেকে জোর করে প্রপার্টি বলার একটা আলাদা কথা, বুঝলেন, বলার একটা ওরা বলতেই পারে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি আসে দেখেন এরকম কিছু নাই, কিছু নাই, সব ঠিক আছে। ওরা যেরকম চক্রান্ত চালাচ্ছে ওই চালাক, কিন্তু মাইনরিটির উপরে কোনোদিন আক্রমণ করতে পারবে না, সাকসেস হতে পারবে না ওরা। কেন, কি জন্য? এই জন্য কি আমরা ঠিক আছি একদম, আমরা কারের উপরে জবরদস্তি কার ছিনতাই করিনি। হ্যাঁ, যতগুলো আমার ছিল ওয়াকফে যতগুলো হয় ওইটাগুলো একদম যে সিস্টেম ছিল সিস্টেমের ভিতরে চলে গেছে, বুঝলেন। যারা যারা আমাদের মসজিদ মাদ্রাসাগুলো হয়, ঈদগাহ উদ্গাহ হয়, কবরস্থান হয়, আমরা নিজে নিজে ওটাকে দান করি বা দান করে রেজিস্ট্রেশন করে দিই, রেজিস্ট্রি করে দিই। মানে সেটাকে এখন করতে পারবেন না ওরা, যদি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি লাগু হয়ে গেলে সেটাকে পারবেন না, যেগুলো আগে করতেন আপনারা, বা হস্তান্তর। না শোনেন, ওই একটা কথা বলেছে কি আপাতত আপনার পোর্টালে আসে সব কিছু ক্লিয়ার হওয়ার পর স্টেটও দেখবে, স্টেট থেকে সেন্ট্রালের কাছে যাবে, আচ্ছা, তারপরে আবার একটা ইমপ্লিমেন্ট হবে, সিস্টেম আসবে। আমি নিজে হ্যাঁ খুশি দিয়ে আমি কি দান করতে পারবো না? এটা কেউ বারণ করতে পারবে কি? কেউ বারণ করতে পারবে না। না, সিস্টেমটাতে কি বলছে, মানে আপনার মনে করেন একটা প্রপার্টি, আপনি তাহলে দানটা এখন কিভাবে করবেন ভোটকে করতে গেলে? নতুন 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 আগে কি ছিল, আগে কি ছিল, আমরা নিজের মধ্যে করে দিতাম, রেজিস্ট্রি করে দিতাম, রেজিস্ট্রি। হ্যাঁ, তো এখন কি হবে কি একটু সিস্টেমের ভিতরে কি এরকম আসবে যে ভাই গভর্নমেন্টের নলেজে যাক, তো রেভিনিউ যখন হয়, রেজিস্ট্রি যখন হয়, ও তো অটোমেটিকলি গভর্নমেন্টে চায়। হ্যাঁ, একটু ইনফরমেশন দিতে হবে, মানে আপনি দানটা সেই ব্যক্তিকেই করতে পারছেন বা সেই কর্তৃপক্ষকে করতে পারছেন, কিন্তু মাঝখানে গভর্নমেন্টের রেভিনিউটা রেভিনিউ তো হয়, তো রেভিনিউ তো দেওয়া হয়, বুঝলেন। দেখেন, সম্পূর্ণ প্রপার্টি তো পার্টিকুলার কারো ব্যক্তিগত হিসাবে নাই, ওর তো গার্জিয়ান, ওর তো মালিকই থাকে গভর্নমেন্ট, বুঝলেন। ওর নলেজে থাকার জন্য এগুলো চক্রান্ত চালাচ্ছে। আমরা এবার যাব একটু বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। সাফ কথা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে এলাম বিরতির পর। জাভেদদা, SIR যেটা এখন এক্সটেনশন পিরিয়ডে চলছে, 4 তারিখ পর্যন্ত প্রথমে ছিল এবং এক্সটেনশন 7 দিন হয়েছে, এক্সটেনশন পিরিয়ডে চলছে। SIR সম্পন্ন হলে সেটা কি তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে? না, দেখেন, আপনারা যে একটা চিন্তা করেছেন না যে SIR নিয়ে ক্ষতি হবে লাভ হবে, একটা কথা বলি, ক্ষতি হলেও কি শুধু আমাদেরই হবে? যারা এরকম চক্রান্ত চালাচ্ছেন ওদের কি ক্ষতি হবে না? বুঝতে পারছেন না? তো আমার কথা এটাই কে আমরা সব দিকে আমরা স্যাটিসফাইড আছি, SIR দিয়ে হোক বা যে দিয়ে হোক, ক্ষতি যদি আমারও হয় তো ওদেরও হবে, বুঝলেন? যারা যারা চক্রান্ত চালাচ্ছে। আজকে ইলেকশন কমিশন কার আর নিয়ম ছিল, সংবিধান যখন তৈরি হচ্ছিল কে ইলেকশন কমিশনের ভিতরে 3টা লোক থাকবে। কি এটা? প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, এটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। কিন্তু সেই সংবিধানকে এখন ভঙ্গ করে দেওয়া হলো। তো মোদি বাবু, অমিত শাহ বাবুর সরকারের ভিতরে তো ক্ষমতা আছে যে সংবিধানকে ভেঙে দিতে পারে। তো ওরা মন মোতাবিক যে কিছু করার চেষ্টা চালাই যাচ্ছে। আজকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার জন্য আজকে বিহারকে দখল নিয়ে নিল, এই জিনিসটা করে। কিন্তু সেই জিনিসটা উনি চাচ্ছেন কি বাংলাতে এফেক্টেড হবে, কিন্তু উনি এটা ভুলে যাচ্ছেন কি NRC যখন হলো আসামে, সে সময় যখন একটা মহিলা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, যে আসামগুলোর মানুষকে বাঁচানোর জন্য ইনি এখান থেকে চিৎকার করেছিলেন কি এগুলো বন্ধ করো। এই যতগুলো মানুষ আছে আমাদের বাংলার মানুষ, আমাদের দেশের মানুষ আছে, আসামের মানুষ আছে। তারপর আপনারা দেখলেন কি সুপ্রিম কোর্ট একটা ওখান থেকে একটা সূচি একটা তৈরি করে পাঠালো কে মনে হয় 19.5 লক্ষ মানুষের নাম, যার ভিতরে 14.5 লাখ মানুষ আমাদের হিন্দু ভাইরা ছিল। ওরা কি আমাদের দেশের ছিল না? 3.5 লক্ষ মুসলমান ভাইরা ছিল, বাকি স্থানীয় লোক ছিল। তো ওরা কি আমাদের দেশের ছিল না? তো সেই জিনিসটা কি ওরা দেখছে না কি এই SIR এর মাধ্যমে কি শুধু আমার মুসলমান ভাইরা মতলব তড়ানোর চেষ্টা করেছেন কি বাংলাদেশ থেকে আসছে, রোহিঙ্গা থেকে আসছে, এইগুলো বিভিন্ন চক্রান্ত চালানোর জন্য একটা এফেক্ট করার চেষ্টা করছেন। কিন্তু এইগুলো কোনো আমাদের উপরে কোনো এফেক্ট পড়বে না, এটা আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি। না, যেটা বিরোধী দলনেতা বা বিরোধী দল যারা বলছে বিজেপি, তারা বলছে যে এখনো পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে প্রায় 55 লক্ষের মতো বাদ চলে গেছে এবং এরপর নাকি আরও বাদ যাবে। তো যদি 60-70 লক্ষ বাদ হয়ে যায়, বলছে মেজরিটিটা 90%ই নাকি তৃণমূলকে ভোট দিত, এরকম বলছে। যে বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান এবং যে মৃত ভোটার তাদের নামেও নাকি ভোট হতো, এবং এই সব গেলে তো আখের আপনাদেরই ক্ষতি হবে। দেখেন, আগে প্রত্যেকটি 10 বছরের উপরে SIR হতো, তো তখন তো SIR ছিল না, IR ছিল তখন। হ্যাঁ, ইন্টেনসিভ রিভিউ হতো। সে সময় কি হতো কি এটা দেখা যায় যে ভাই কাদের কারা কারা মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ, ওদের নাম বাদ হতো। কিন্তু যারা যারা 18 ইয়ার্স কমপ্লিট হলো ওদের নামগুলো অ্যাড হতো, বুঝতে পারছেন তো? তো ওখান দেখা গেল যে সে সময় IR এর সময় নামগুলো অ্যাড মতলব ঢুকানো যেত ভোটার লিস্টে, আর এরা SIR এর মাধ্যমে নামগুলো বাদ দিতে চাচ্ছে। এটা খেলা খেলছে ওরা, মানে বাদের খেলা চলছে, বাদের কথা, এন্ট্রির কথা চলছে না এখন, আপনি দেখেন। তো ওইটা আমি বলছি
कि আজকে যারা যারা মৃত্যু হয়ে গেছে ওটা তো অটোমেটিক রিভিশনে চলে আসবে, বাদ হয়ে যাবে। কিন্তু জবরদস্তি যে আপনার চেষ্টা চালাচ্ছেন কি না এদের নাম নাই, এদের নাই নাই, বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে কি রকম বাদ করা যায়, আজকে বিজেপি সরকারের মাথা ঘুরে গেছে। কারণ আজকে শুভেন্দু বাবু চিৎকার করে যাচ্ছে, ওর মাথা ঘুরে গেছে, পাগলের মতন হয়ে গেছে कि যে টার্গেট নিয়ে আমরা চলছি সে টার্গেট তো এখানে আমরা ফেল হয়ে যাচ্ছি, সরকার এখানে সাকসেস হয়ে যাচ্ছে। কারণ এসআইটা মোটামুটি 100% আপনার সাকসেসফুলি পিসফুলি এসআইটা কমপ্লিট হচ্ছে, আপনি দেখছেন বিভিন্ন রিপোর্টগুলো। মাঝখানে আমরা একটা জিনিস দেখলাম যে 2800-র উপরে বুথ যেখানে বলা হলো মৃত মানুষ নেই, তারপরে সেটা নির্বাচন কমিশন যখন সেটাকে তদবির করলো সেটা নেমে আসলো প্রায় 35-এর মতো, সেটা আবার 7-এ নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা কেন হচ্ছে? হ্যাঁ এইটা দেখেন, আমি এই অসুবিধাটা হচ্ছে। আমি বলছি যে বিএলও কে কে নিয়োগ করেছে, কিন্তু বিএলও তো পশ্চিমবঙ্গের মানুষেরা এবং যারা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছে তারাই তো বিএলও কাজ করছে না? না না, তো নিয়োগ কে করেছে? ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন করেছে, তো এইগুলো চিন্তা ভাবনা ওদেরকে করতে হবে না, বুঝলেন? না তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে যে ইচ্ছা যেভাবে কেন্দ্রীয় সরকার চালু করেছিল আপনার সেই খেলাটা একটু ঘুরিয়ে দিয়েছেন? একদম একদম, বুঝলেন? ওরা যে একটা চিন্তা নিয়ে নেমেছিল ওরা তো নিজে ওখানে ডিফিটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আপনারা ঘুরিয়ে দিয়েছেন। একদম ঘুরিয়ে দিচ্ছি। এই ঘোরানো কাজটা কি বিএলএ যারা আছে তারাই? বিএলএ 1 2 বিএলএ 1 বিএলএ 2-তে নিয়োগ করা ওদেরকেও বলা হয়েছিল, কিন্তু ওদের কাছে তো মানুষ নাই, আচ্ছা লোক নাই সহায়তা করার জন্য। তৃণমূল দিতে পেরেছে, ওরা দিতে পারে নিশ্চয়ই, তৃণমূলে তো সব লোক আছে। আচ্ছা, তারপর তো মানুষের পাশে তৃণমূল লোকগুলো আছে। ওদের যদি লোক হতো তো শুধু মিটিংয়ে সিটিংয়ে ভাষণবাজি করতো না, প্রত্যেকটি বিএলওর পাশে ওদের নিয়োগ করা লোক উপস্থিত থাকতো বিএলএ 1 বিএলএ 2 হিসাবে, কিন্তু নাই। কারণটা কি? মানুষ নাই ওদের কাছে, লোক ওদের পাশে যেতে ঘৃণা করেছে। কারণ ওদের যে একটা চিন্তা আছে, চিন্তাধারা আছে, ওদের যে একটা মাথায় একটা আছে যে কীভাবে আমরা এখান থেকে অশান্তি ক্রিয়েট করব বাংলা মাটিতে, তো সেই জিনিসটাকে বাংলার মানুষ গ্রহণ করছে না। তাতে লাভ হবে তৃণমূলে একদম। এর জন্য তো আমি বললাম কে যত আপনি বললেন না কি ওরা ভাবছে কি ও তো নাম বাদ হয়ে গেল, মৃত্যু যত ছিল তো সব টিএমসিরই ছিল, আরে জীবিত যতগুলো আছে ওরা তো টিএমসি আছে না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে যখন বিএলওরা যাচ্ছে বিভিন্ন জায়গাতে, অনেকে দেখা যাচ্ছে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, বাড়িঘর তালা মেরে চলে যাচ্ছে, এরকম যে দেখা যাচ্ছে, এটা কেমন হচ্ছে? দেখেন আপনাকে বলি, এই মানুষগুলো তো চলে যাচ্ছে, তাদের তো নাম উঠছে না। হ্যাঁ আপনাকে বলি কে অনেক কিছু আছে কি মানুষগুলো এখান ছিল কিন্তু এখান থেকে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ছিল তো এখানে, আবার অন্য জায়গায় চলে গেছে, এবার ভোটের লিস্টে নাম আসছে না। ওদের বাবা মা, তারপর ঠাকুর বা ঠাকুর মামা, ওদের নাম যদি হয় তারপর ওদের একটু সুরক্ষিত, তো পেপারসগুলো উদ্ধার করার জন্য বাইরে থেকে মানুষগুলো আসছে। তো আপনি দেখবেন কতগুলো মানুষ বাইরে থেকে আসছে কি না আমি তো ওখানে চলে গেছি, আমার এখানে ঠাকুরদা ছিল, আমার ঠাকুরমা ছিল, ওদের ভোটের লিস্টে নাম ছিল 2002-তে, বাবা মা ছিল, ওদের কাগজপত্র নেওয়ার জন্য এখানে আসছে। তো এইরকম একটা ট্রানজ্যাকশন হচ্ছে মানুষের, বুঝলেন? কমিউনিকেশনকে দেখে এরা ভাবছে কি এরা পালিয়ে যাচ্ছে, এরকম নাই। মুখ্যমন্ত্রী বলেছে যে সহায়তা কেন্দ্র গড়ে তুলতে বিভিন্ন জায়গাতে, যে এই যে কাজটা হয়ে যাবে, যে ফার্স্ট ফেজে কাজ 10 তারিখে কমপ্লিট হবে, তারপরে 11 থেকে বোধহয় নির্দেশ আছে সব জায়গাতে হচ্ছে সহায়তা কেন্দ্র। সেটা সেই ব্যাপারে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? অনেক ভালো কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি দেখেন যে প্রত্যেকটি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে একটু সহায়তা কেন্দ্র তো বসিয়ে রেখেছেন, প্রত্যেকটি বুথে আপনি যা দেখেন, হ্যাঁ, বা ওয়ার্ডে ওয়ার্ডে কি আমাদের বিএলএ 1 বিএলএ 2-তে আমাদের লোক নিয়োগ করা আছে, এগুলো তো সব ওনার ইনস্ট্রাকশনে হচ্ছে, বুঝলেন? আর তারপরে বিভিন্ন জায়গায় যে হেল্প ডেস্ক উনি তৈরি করে বসে রেখেছেন। আমাদের এমপি মন্ত্রী সবাইকে আপনার নিজের নিজের ক্ষেত্রেতে যা পড়ে থাকো, একটাও কেউ বাদ না হয়, যদি কারোর নাম মিস হয়ে যায় তো কেন মিস হলো ওইটা যে আরও আছে। হ্যাঁ, আর এসডিওর সঙ্গে দেখা করতে হবে বা আপনার বিডিও আছে, ওদের সঙ্গে যোগাযোগ করে আমাদের রাজ্যর মানে এদিকে যখন ইন্টেনসিভ রিভিশন চলছে, আপনাদের ইন্টেনসিভ
কর্মসূচি চলছে। কর্মসূচি চলছে, হ্যাঁ, যে একদম। কত বেশি মানুষের কাছে গভীরভাবে যাওয়া যায়। একদম একদম হ্যাঁ। একদম মানুষের পাশে থাকার জন্য এটা, হ্যাঁ, জনসংযোগের জন্য এটা ভালো পথ তৈরি হয়ে গেছে। আর মানুষও এটা জানে, বিশ্বাস রাখে যে আমাদের কোনো আমরা যদি বিপদে পড়ি তো বিপদের সময় শুধু টিএমসির লোকগুলো আমাদের পাশে থাকে, এই বিশ্বাস আছে মানুষের। হ্যাঁ, সহায়তা কেন্দ্র যেটা বলছে হ্যাঁ। মুখ্যমন্ত্রী, সহায়তা কেন্দ্র থেকে কি কিভাবে হেল্প করবেন, মানুষরা কি কি পাবে এখানে, বিভিন্ন রকমের কিরকম সুবিধা পাবে? দেখেন বিভিন্ন রকমের সুবিধা, এই যে আপনি বললেন এসআই এর ভিতরে যদি কিছু কিছু এরকম কেস হয়ে যায়, হ্যাঁ, ওদের নাম আপনার রিভিশন লিস্টে আসলো না, কেন আসলো না, ওদেরকে সহায়তা করার জন্য আরো বিভিন্ন রকমের ওদের মানে যার যার ডকুমেন্ট দরকার সেগুলো, হ্যাঁ, সেগুলো সব কিছু কোথায় থেকে উদ্ধার করে দিতে হবে। মানুষ তো বেশিরভাগ জানে না কি আমি কোথায় থেকে নেবো না নেবো, কোন ভোটার লিস্ট কোথায় থেকে পাবো না পাবো, মোবাইলে চলে আসছে, কেউ করতে পারছে কেউ করতে পারছে না। তো এই সব কিছু কাজের জন্য উনি বিভিন্ন সেবা কেন্দ্র একটু তৈরি করার পরিস্থিতি নিয়েছেন, এবং তাতে মানুষই উপকৃত হবে একদম মানুষের জন্যই। আচ্ছা, এবার আমাদের সময় খুব কম, একটু অল্প কথায় আপনার নিজস্ব ডিপার্টমেন্টে একটু আসি। যে আমরা জানতে পেরেছি যে ইসলামপুর জায়গাটাকে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের টিএমসির সভাপতি, জেলা সভাপতি হবার পর ইসলামপুরে আপনি একটা প্রচেষ্টা করছেন বেশ, মানে একটা ইন্টেন্সিভভাবে সেখান থেকে মানুষের কথাগুলো তুলে আনা, এবং আপনি চিন্তা ভাবনা করছেন প্রত্যেক বুথ লেভেলে 15 জন করে সক্রিয় সদস্য তৈরি করা। এটা কিভাবে কি করবেন এই কাজটা? আমি আপনাকে বলি, এই প্রথম থেকে নিই, এই এসআইয়ের যে মামলাটা আসলো, এসআইয়ের ক্ষেত্রে দেখা গেল कि BLA1 BLA যেরকম আমার দল থেকে নিয়োগ করা হয়েছে, আমি প্রথমেই আমার তো 1-1.5 মাস হলো আমি নিউলি অ্যাপয়েন্টেড, তারপরেই থেকে আমি নেমে পড়েছি যে আমাদের মাইনরিটি সেলের তরফ থেকে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। তো আপনি দেখবেন কি মাইনরিটি সেলও প্রত্যেকটি বাড়ি বাড়ি যা জিজ্ঞেস করছে আপনি ফর্ম পেলেন কি পেলেন না, ফিল আপ হলো কি হলো না, সাবমিট হলো কি হলো না। মানে তৃণমূল করছে আবার মাইনরিটি আলাদা করছে। আচ্ছা, আমি এটা প্রত্যেকটি জায়গায় এটা আমি করাচ্ছি, আপনি এটা খোঁজ খবর রাখবেন। মাইনরিটি নিজের নাম বলে বলছে আমি মাইনরিটি সেলের তরফ থেকে এসেছি, আমাদেরকে টিএমসি মাইনরিটি সেল পাঠালো। সেটা ইসলামপুরে কেন, রায়গঞ্জ কেন হচ্ছে না? এখনও আমি বলা আছে, এখনও করছে তো, আমাদের ছেলেগুলো করছে, আমাকে ছবি তৈরি পাঠায় কি আমরা মাইনরিটি হয় আমরা নেমে পড়েছি। তো ভালো না, মানুষের পাশে যদি টিএমসি ছাত্র পরিষদ যাচ্ছে, মহিলা যাচ্ছে, যুব সমাজ যাচ্ছে, তো মাইনরিটি কেন পিছনে থাকবে? তো মাইনরিটি তো একটা কাজের, আজকে যদি কেউ একটা দায়িত্বতে আসলো বা আমি আসলাম, তো আমার তো বসার জন্য দায়িত্ব দেওয়া হয়নি, কাজে লাগানোর জন্য হলো। কার জন্য? মানুষের পাশে থাকার জন্য। একটা মানুষ যদি বিভিন্ন রকমের কোনো অসুবিধাতে পড়ে থাকে, সে জায়গায় যদি দিদির দূত হয়, ছাত্র টিএমসি যাচ্ছে, যুবও যাচ্ছে, মহিলা যাচ্ছে, মাইনরিটিও যাচ্ছে, সে মানুষটা খুশি হবে কি হবে না বললেন তো? কি সব দিক থেকে ওর পাশে দাঁড়িয়ে, কারো মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যু হওয়ার পর দেখছি কি না টিএমসির সব শাখা সংগঠন ওখানে পৌঁছে যাচ্ছে, ওকে একটু সাহারা তো দিচ্ছে, একটু আস্থা ভরসা তো দিচ্ছে, এইটাই তো কাজ। মানে ব্যাপকভাবে ভলেন্টিয়ার তৈরি করার পরিকল্পনা, একদম যে মানুষের যে কোনো সমস্যা হলে তার পাশে সে মাইনরিটি সেল হোক একদম বা টিএমসিপি হোক বা তারপর অন্যান্য উইংস যারা আছে তৃণমূলের, সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে। তো একটা মানুষ বিপদে পড়ে ওর পাশে যদি এই আমাদের শাখা সংগঠনের 4-5টা শাখা সংগঠন যদি পাশে যায় দাঁড়িয়ে বলে কি আমরা সবাই তোমার সঙ্গে আছি, দিদি আমাদেরকে পাঠালো, দল আমাদেরকে পাঠালো, শেষ লোকের সাহসটা বাড়বে কি ঘাটবে? বুঝতে পারছেন? মানে এত সব পরিকল্পনা কি মানে এসআইআরটাকে সঠিকভাবে যদি মানে যে টেন্ডেন্সিতে কেন্দ্রীয় সরকার করতে চায় সেটা যাতে করতে না পারে। দেখেন কেন্দ্রীয় সরকারের কাছে তো এই চক্রান্ত ছাড়া কোনো কাজই নাই। আজকে শুধু বাংলা মাটির সঙ্গে উনি টাকরাচ্ছেন, মমতা দিদির সঙ্গে উনি টাকরাচ্ছেন। আচ্ছা বাংলা মাটিকে ছেড়ে দেন, ওনার যেখানে যেখানে রাজ্য আছে, বিজেপির যেখানে যেখানে রাজ্য আছে, ওখানে যাই একটু দেখেন তো কি উন্নয়ন করে দিচ্ছেন ওরা। শুধু 4টা লোক, একটা মোদি বাবু, অমিত শাহ বাবু, আদানি, আম্বানি, এই 4টা লোক, 2জন লোক বিক্রি করে, 2জন লোক দেশকে কেনার জন্য চেষ্টা করে, এই তো হলো দালাল। তো দেশটাকে তো শেষ করার পরিস্থিতিতে নিয়ে আসলো মোদি অমিত শাহ সরকার। পশ্চিম বাংলাকে দিদি বাঁচায় রাখেছে, কিন্তু একটার পর একটা রাজ্য তো বিজয় পতাকা উঠছে বিজেপির, জবরদস্তি করছে। তো আপনি দেখছেন তো, এখন তো সোশ্যাল মিডিয়া বসে নাই তো,
আপনার টিভি নিউজে আপনি দেখছেন তো কীভাবে ইভিএম মেশিনের সঙ্গে খেলা করে, কিভাবে ট্রাকে ট্রাক ডুপ্লিকেট মেশিনগুলো ইন করে আর অরিজিনাল যেখানে ভোট হলো ওই মেশিনগুলোকে আউট করে জবরদস্তি করেছেন। তো সেখানে কি বিরোধীরা এতই দুর্বল যে তারা কোনো প্রতিহত করতে পারছে না? বিরোধী শূন্যওয়ালা কে আছে? সব তো ওদেরই আছে, কোর্ট থেকে নিয়ে জুডিশিয়ারি থেকে নিয়ে সব তো ওদেরই আছে। কোথায় আওয়াজটা তুলবে? হ্যাঁ, রিভলিউশন আসবে। আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এই মোদি অমিত শাহ যে কাণ্ডর বিরুদ্ধে রিভলিউশন আসবে বিহার থেকে তো আরম্ভ হয়ে গেছে, আপনি দেখছেন তো। মানুষ জানেন, মানুষ বলছে কি ওদের বিরুদ্ধে আমরা ভোট পোলিং করলাম, ঠিক আছে। ওরা ভোট কোথায় দিল? ইন্ডিয়া জোটে দিল। কার বিরুদ্ধে? আপনার বিজেপি এনডিএর বিরুদ্ধে, বুঝলেন, জেডিইউর বিরুদ্ধে, বুঝলেন। কিন্তু দেখা যাচ্ছে কি যার বিরুদ্ধে আমরা ভোটটা দিলাম ওই জিতে চলে আসছে, আর যাকে আমরা ভোটটা দিলাম ও হেরে গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে ইন্ডিয়া জোট আছে সেই ইন্ডিয়া জোটের মধ্যেই তো একতা নেই। কেন আমরা বিহারে দেখলাম কংগ্রেস অনেক জায়গাতেই সিপিএম সিপিআই এর এগেনস্টে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছিল, যার জন্য সেখানে দেখা যাচ্ছে যে সিপিএম এর ক্যান্ডিডেট হেরেছে। দেখেন, এটা কথা আরও আমি আপনাকে বলি, যেহেতু আমরা তো নিচে স্তরের একটা সৈনিক দিদির, কিন্তু এগুলো কথা একটা উপর লেভেলের। দিদি ইন্ডিয়া জোটের নাম দিদি দিচ্ছিল, মমতা দিদি জোটের নাম দিয়ে উনি প্রস্তুতি নিয়েছিলেন কি সবাই এক হয়ে যাও, কিন্তু এদের ব্যালেন্সগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এর জন্য দিদি ওনার সঙ্গে হয় একটু বাইরে আছে, বুঝতে পারছেন তো। কারণ ওদের ভিতরে মতামত ঠিক মেল খাচ্ছে, মানে উনি যেভাবে চলতে চাচ্ছে সেভাবে ওরা চলতে দিচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। এইটা প্রবলেম হচ্ছে। কিন্তু এখন চলাবে কে জানেন? দেশের মানুষ চলাবে। রিভলিউশন এখানে ক্রিয়েট হবে, সময় চলে আসছে। আপনি দেখবেন আমাদের মোদি অমিত শাহ বাবুর জন্য দেশের মানুষ কিভাবে রিভলিউশনটা নিয়ে আসবে, এখানে সারা দেশ দেখবে। ওদের রাহুল গান্ধী একটা কথা মনে ভালো বলছিল, আমি শুনেছিলাম যে মোদি বাবু অমিত শাহ বাবুর পাসপোর্টগুলো সিজ করে রাখেন, যে কোনো সময় আগে এখান থেকে তড়িয়ে যাবে। তো এই কথাটা ভুল না, এটা সৎ কথা বের হবে। তো মানুষ পেহাদারিতে লেগে গেছে। কিন্তু আজকে আমাদের সময়ের অভাবে আর বেশিক্ষণ আমরা করতে পারছি না। তো জাভেদ দা, আজকে আমাদের ভারত টিভির স্টুডিওতে আসবার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। মূল্যবান সময় আপনি দিয়েছেন। আজকে সময়ের অভাবে আমরা এখানেই শেষ করছি সব কথা। সাফ কথা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।